সোশ্যাল স্কুলে প্রত্যেক বছরের মতো এবছরেও ক্রিসমাস সেলিব্রেশনের কথা হয়, যার ফলে সেই স্কুলের সমস্ত শিক্ষিকা খুবই খুশি, কারণ প্রত্যেক বছরের মতো এবছরেও স্কুলে বড় অনুষ্ঠান হবে। স্কুলে সান্টা ক্লজ আসবে এবং স্কুল সাজানো হবে। বাচ্চাদেরকে কিছু উপহার দেওয়া হবে। তাছাড়া বাচ্চাদের জন্য ম্যাজিক শো আয়োজনের কথা হয়। স্টুডেন্টস, প্রত্যেকবারের মতো এবারও কিন্তু তোমাদেরকে ক্রিসমাস অনুষ্ঠানে স্কুলে লাল ড্রেস পরে আসতে হবে। এই একটা দিন তোমাদের স্কুল ড্রেস ছাড়া অন্য ড্রেসে অ্যালাউ করা হয়, তাই সবাই খুব সুন্দর করে সেজে আসবে। আর হ্যাঁ, তোমরা কালকের মধ্যে কলেজ কাউন্টারে গিয়ে 500 টাকা করে জমা দেবে, কারণ এবার ক্রিসমাস সেলিব্রেশনের জন্য 500 টাকা চাঁদা ধার্য করা হয়েছে। রীতা ম্যাডামের কথা শুনে ছাত্রীরা খুবই খুশি হয়। কিছুক্ষণ পর ম্যাডাম ক্লাস করিয়ে চলে গেলে বাচ্চারা সেদিন থেকে ক্লাসরুম সাজাতে শুরু করে দেয়। আমি ক্রিসমাস সেলিব্রেশনের দিন একটা লাল কালারের সুন্দর গাউন পরে আসব। এই একদিন আমি স্কুল ড্রেস ছাড়া অন্য ড্রেস পরে স্টাইল করতে পারি। আমি খুব সুন্দর করে মেকআপ করব। আমাকে এত সুন্দর লাগবে যে তোরা কেউ আমার কাছে কিন্তু পাত্তা পাবি না। এরকম করে বলছিস কেন দীপিকা? আমরা সবাই এই স্কুলের ছাত্রী, তাই আমরা প্রত্যেকেই লাল জামা পরে সেজে গুজে আসব। আমাদের সবাইকেই ভালো লাগবে। তুই শুধু নিজের বড়াই করতেই ব্যস্ত। আমি যা বলেছি একদম ঠিক কথাই বলেছি, আর তুই আমার সাথে একদম কথা বলবি না। তুই কি নিজেকে আমার সমকক্ষ বলে মনে করিস? তুই ভুলে যাস না, আমার মা কিন্তু এই স্কুলের ট্রাস্টি বোর্ডের মেম্বার। আমি যদি মাকে একবার বলি তোকে ক্রিসমাস সেলিব্রেশন থেকে কিন্তু বাদও দিয়ে দেওয়া যেতে পারে। তুই আনন্দও করতে পারবি না, আর গ্রুপ ফটো তোলার সময় জায়গাও পাবি না। দীপিকা এই কথা বললে তানিশার খুব খারাপ লাগে। সেদিন স্কুল টাইম শেষ হয়ে যাওয়ার পর দীপিকা তাদের সুন্দর বড় গাড়িতে উঠে পড়ে। গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় সে তার মাকে ফোন করে। হ্যাঁ সোনা, বলো। হ্যাঁ জানি, তোমাদের স্কুলে 25 তারিখে ক্রিসমাস সেলিব্রেশন হবে। তোমাদের স্কুলে বড়দিন উপলক্ষে যে সমস্ত উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই মিটিংয়ে আমিও তো ছিলাম। তাহলে তো খুব ভালো কথা। বলছি শোনো না মা, আমার স্কুল শেষ হয়ে গেছে। আমি স্টার মলের সামনে অপেক্ষা করছি, তুমি চলে এসো, কারণ স্কুলের ক্রিসমাস সেলিব্রেশন উপলক্ষে আমাকে অনেক কিছু শপিং করতে হবে। হ্যাঁ তুমি অপেক্ষা করো, আমি এখনই আসছি। এই শুনে দীপিকা খুবই খুশি হয়। সে তার মায়ের জন্য স্টার মলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে। কিছুক্ষণের মধ্যে দীপ্তি দেবী তার গাড়ি নিয়ে মলের সামনে এসে উপস্থিত হয়। মা মেয়ে দুজনে মিলে ক্রিসমাস উপলক্ষে শপিং করতে শুরু করে। দীপ্তি নিজের জন্য খুব সুন্দর একটা লাল কালারের গাউন কেনে। মা, এই গাউনটা সত্যি খুব সুন্দর হয়েছে। আমাদের স্কুলে এরকম গাউন কেউ পরবে না। স্কুলে ক্রিসমাস সেলিব্রেশনের দিন সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে। আমাকে খুব বিউটিফুল দেখতে লাগবে, বলো? হ্যাঁ সোনা, তুমি তো এমনিতেই বিউটিফুল। আমিও আমার জন্য সুন্দর লাল কালারের শাড়ি কিনে নিয়েছি। তোর কোনো বান্ধবীর মা আমার সাজগোজের সামনে পাত্তাই পাবে না। পরের দিন দীপিকা আবার বাড়ির গাড়ি করে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে দেখে তার বান্ধবীরা স্কুল সাজাতেই ব্যস্ত, কারণ এবার ক্লাস 12-এর ছেলে মেয়েদের উপর স্কুল সাজানোর দায়িত্ব পড়ে। দীপিকার বান্ধবীরা সারা স্কুলে লাইট বসায়, স্কুলের চারিদিকে ক্রিসমাস ট্রি এবং ক্রিসমাসের সান্টা ক্লজের ড্রয়িং দিয়ে ভর্তি করে দেয়, কিন্তু দীপিকা মোটেই তাদের সাহায্য করে না। কিছুক্ষণ পর রীতা ম্যাডাম ক্লাসে এসে বলেন, আমরা সবাই মিলে জিঙ্গেল বেল গানটা অনেক প্র্যাকটিস করব, কেমন? কারণ ক্রিসমাসের দিন আমাদের সবাইকে একসাথে এই গানটা গেয়েই সেলিব্রেশন স্টার্ট করতে হবে। তারপর তোমরা সবাই বাচ্চাদের হাতে চকলেট, ফ্রুট কেক, সান্টা ক্লজের টুপি এগুলো দেবে, কেমন? ওকে ম্যাম, ঠিক আছে। জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। এভাবে ক্লাসরুমে সবাই মিলে সুন্দর করে জিঙ্গল বেল গান প্র্যাকটিস করতে থাকে। এমন সময় স্কুলের পিয়ন তাদের ক্লাসে আসে। তোমরা ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত যারা 500 টাকা জমা দাওনি, তারা কিন্তু আজকের মধ্যে কাউন্টারে জমা করে দিয়ে আসবে। এই ক্লাসরুমে তো প্রায় সবাই 500 টাকা করে দিয়ে দিয়েছে। দীপিকা, তুমি কিন্তু এখনো দাওনি। তুমি আজকের মধ্যে কিন্তু 500 টাকা জমা করে দিও, বুঝেছো? আমি 500 টাকা দেব কেন? আপনি জানেন আমি কে?
প্রত্যেক বছর স্কুলে যে ক্রিসমাস সেলিব্রেশন হয় তার বেশিরভাগ টাকা কিন্তু আমার পরিবার থেকেই আসে। আপনি আমার কাছ থেকে টাকা চাইছেন। আমি যদি একবার আমার মায়ের কাছে আপনার নামে কমপ্লেন করি তাহলে কিন্তু ক্রিসমাসের আগে আপনার চাকরিটা চলে যেতে পারে। তখন কি হবে বলেন তো? দীপিকা এই কথা বললে স্কুলের পিয়ন ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কারণ স্কুলের সমস্ত বাচ্চারাই তাকে অনেক সম্মান করে কথা বলে। তাই দীপিকার কাছ থেকে এরকম বাজে ব্যবহার সে একদমই প্রত্যাশা করতে পারে না। তুই কাকুর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিস কেন? আর সত্যিই তো, আমরা সবাই ক্লাসের স্টুডেন্টরা যখন 500 টাকা করে চাঁদা দিচ্ছি তাহলে তুই দিবি না কেন? তোর পরিবার থেকে হয়তো স্কুলের ক্রিসমাস সেলিব্রেশনের জন্য হাজার হাজার টাকা আসতেই পারে, কিন্তু তাই বলে যেই 500 টাকাটা বরাদ্দ করা হয়েছে সেটাও কি তুই দিবি না? তুই এত বড় বড় কথা বলছিস কেন? আপনার সামনে আমাকে অপমান করা হচ্ছে, আপনি তানিশাকে কিছু বলবেন না? ঠিক আছে, তোমরা ঝগড়া করা বন্ধ করো। শম্ভুদা, তুমি কিছু মনে করো না, তুমি যাও, এবার ক্লাস থেকে যাও। দীপিকা, আমি জানি তোমার মা স্কুলের ট্রাস্টি বোর্ডের মেম্বার, কিন্তু তাই বলে তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করতে পারো না। বিহেভ ইয়োরসেলফ। এই শুনে দীপিকার খুবই খারাপ লাগে। সেই দিন স্কুল শেষ হয়ে যাওয়ার পর দীপিকা বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে তার মাকে সব ঘটনা জানায়, যার ফলে দীপ্তি দেবী, রীতা ম্যাডাম এবং তানিশার ওপর খুবই রেগে যায়। তখনই দীপ্তি দেবী স্কুলের প্রিন্সিপাল সায়ন বাবুকে ফোন করে। হ্যাঁ বলুন ম্যাডাম, কি হয়েছে? আপনার স্কুলের ওই রীতা ম্যাডাম আর একটা ক্লাস 12-এর ছাত্রী তানিশা আমার মেয়েকে আজকে অপমান করেছে। এসব কিন্তু আমি মা হয়ে মেনে নিতে পারবো না। স্কুলের ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য প্রত্যেক বছর আমার থেকে যে টাকাটা দেওয়া হয় সেটা মনে হচ্ছে এবার বন্ধ করে দিতে হবে। আপনারা এবার আপনাদের মতো ব্যবস্থা করে নিন। এ কি ম্যাডাম, আপনি কি কথা বলছেন? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি ওদেরকে যা বলার বলবো, কিন্তু আপনি প্লিজ রেগে যাবেন না। সায়নবাবু এই কথা বলে ফোন রেখে দেয়। পরের দিন স্কুল টাইমে সায়নবাবু রীতা ম্যাডাম এবং তানিশাকে ডেকে পাঠান। তিনি তাদেরকে অনেক অনেক বকাবকি করেন, যার ফলে রীতা ম্যাডাম এবং তানিশা ভালো করে বুঝতে পারে যে তাদের এরকম প্রতিবাদ করা উচিত হয়নি। দেখতে দেখতে এভাবে সেই দিনটা পেরিয়ে যায়। ক্রিসমাস উপলক্ষে স্কুল খুব সুন্দর করে সাজানো হয়। সমস্ত বাচ্চারা ধীরে ধীরে স্কুলে গিয়ে উপস্থিত হয়। তারা একসাথে মিলে জিঙ্গল বেল গান গেয়ে উৎসবের শুভ সূচনা করে। স্কুলে সান্টা ক্লজও চলে আসে। ম্যাজিক শো শুরু করা হয়। এমন সময় দীপিকা তার মায়ের সাথে একটা বড় লাল গাড়ি করে স্কুলের সামনে এসে উপস্থিত হয়। মা দেখো, সবাই আমাদের গাড়ির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ তোমার মতো এত ভালো বড় গাড়ি নিয়ে আসেনি। আর ওই দেখো, তানিশার মুখটা কেমন জ্বলে পুড়ে ক্রিসমাসের ফ্রুট কেকের মতো হয়ে গেছে। থাক, তুই কাউকে পাত্তা দিস না। আর হ্যাঁ, এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমরা ক্রিসমাস সেলিব্রেশন উপলক্ষে একটা সারপ্রাইজের আয়োজন করেছি। ও মাই গড, আই এম সো হ্যাপি। দিস ইজ মাই বেস্ট ক্রিসমাস ইন দ্য স্কুল। দীপ্তি দেবী এবং দীপিকা স্কুলের ক্রিসমাস সেলিব্রেশনে অংশগ্রহণ করে, কিন্তু দীপ্তি দেবী সবসময় বাচ্চাদের মায়ের সামনে নিজের মেয়ের বড়াই করতেই ব্যস্ত থাকে, যার ফলে অন্যান্য গার্জিয়ানদের পাশাপাশি তানিশার মা প্রিয়াঙ্কা দেবীরও খুব খারাপ লাগে। আমার মেয়ে তো এই স্কুলের বেস্ট স্টুডেন্ট, তাছাড়া এই ক্রিসমাস সেলিব্রেশনে আমার মেয়েকে সব থেকে সুন্দর দেখতে লাগছে। ওর মতো সুন্দরী একটা স্টুডেন্টও স্কুলে পড়াশোনা করে কিনা সন্দেহ। যেমন দেখতে সুন্দর তেমনই পড়াশোনাতেও ভালো। আপনি তো তানিশার মা, তাই না? আপনার মেয়ে সবসময় আমার মেয়েকে হিংসা করে, কিন্তু তবুও কখনো ওর মতো হতে পারে না। না না, আপনার মেয়ের মতো অত অহংকারী হওয়ার দরকার নেই। কারণ দেখছেন না, আপনার মেয়ের এত অহংকার যে ও একটা কোণাতে দাঁড়িয়ে আছে, কারোর সঙ্গে কথা বলছে না। সবাই কিন্তু আমার মেয়ের সাথেই কথা বলছে। ক্রিসমাস সেলিব্রেশনে এসে এরকম এক কোণায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে বলুন? এমন কথা শুনে দীপ্তি দেবীর খুবই রাগ হয়, কিন্তু সে কোনো উত্তর দিতে পারে না। অন্যদিকে তানিশা তার বান্ধবীদের সাথে খুবই আনন্দ করে। কেউ আমার সাথে কথা বলছে না তাতে কি হয়েছে? আমি এখনই আমার জামার পকেট থেকে আইফোন বার করে ফটো তুলতে শুরু করব। সব মেয়েরা আমার হাতের আইফোন দেখে ফটো তোলার জন্য আমার কাছে ছুটতে আসবে। তারপর আমরা ক্লাসরুমে গিয়ে ক্রিসমাস সেলিব্রেশন উপলক্ষে ভালো ভালো ফটো তুলব। তাহলে তানিশার সাথে আর কেউ কথা বলবে না। এই ভেবে দীপিকা ইচ্ছা করে আইফোন বার করে ফটো তুলতে শুরু করে। এমন সময় ছাত্রীরা সত্যি আইফোন দেখে তার দিকে আকৃষ্ট হতে শুরু করে। তারা ক্লাসরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে একসাথে ফটো তোলে।
এমন সময় রীতা ম্যাডাম সেখানে যায়। এ কি দীপ্তি, তুমি স্কুলে ফোন এনেছো কেন? কোনো বছর আমাদের স্কুলে ক্রিসমাস সেলিব্রেশনে ফোন অ্যালাউ করা হয় না। তুমি কাউকে কিছু না জিজ্ঞাসা করে ফোন বার করে ফটো তুলছো। আমি ভাবতে পারছি না যে তুমি এতটা খারাপ হতে পারো। একদম চুপ করে থাকুন। আমার মা কিন্তু স্কুলের ট্রাস্টি বোর্ডের মেম্বার, তাই আমি যা ইচ্ছে তাই করতে পারি। না, তুমি যা ইচ্ছে তাই করতে পারো না। তোমার মায়ের কাছে ফোন আছে, তাহলে মায়ের কাছে গিয়ে ফটো তোলো। তুমি নিজে ফোন নিয়ে ক্লাসরুমে কেন এসেছো? বাইরের দরজায় লেখা আছে ফোন নিয়েই ঘরে ঢোকা বারণ, তবুও তুমি স্কুলের নিয়ম মানলে না। ক্রিসমাসের দিন এরকম একটা কাজ করতে তোমার একটুও ভয় করলো না? এভাবে রীতা ম্যাডাম দীপিকাকে ভীষণই বকাবকি করে। হাউ ডেয়ার ইউ! আপনি আমার মেয়েকে বকাবকি করে আমার মেয়ের ক্রিসমাস সেলিব্রেশনটা খারাপ করে দিচ্ছেন। এখনকার দিনে সব বাচ্চাদের হাতে ক্রিসমাসের দিনে ফোন থাকে, সুতরাং আমার মেয়ে কোনো অন্যায় করেনি। দেখুন ম্যাডাম, আমি সবসময় আপনাকে সাহায্য করি, কিন্তু তাই বলে আপনি স্কুলের ক্রিসমাস সেলিব্রেশনে এসে আমাদের স্কুলের শিক্ষিকার সাথে এইভাবে খারাপ ব্যবহার করবেন, সেটা কিন্তু মেনে নিতে পারবো না। খুব বড় বড় কথা বলছেন দেখছি। তাহলে মনে হচ্ছে এবার ক্রিসমাস সেলিব্রেশন এখানেই বন্ধ করে দিতে হবে। সেই ক্ষমতা আপনারা নেই, কেননা আমরা মিটিং করে আপনার নাম ট্রাস্টি বোর্ড থেকে বাদ করে দিয়েছি। গত বছর স্কুলে যে ক্রিসমাস সেলিব্রেশন হয়েছিল তার বিল এখনো পর্যন্ত আপনি পেন্ডিং রেখে দিয়েছেন। আপনাকে বারবার বলা হয়েছে, কিন্তু আপনি ক্লিয়ার করেননি, তাই আপনাকে আমরা বাদ দিতে বাধ্য হলাম। সায়নবাবু এই কথা বললে দীপ্তি দেবী ভীষণই ভয় পেয়ে যায়। প্রিন্সিপাল স্যার, আমি আপনাদের সমস্ত বিল ক্লিয়ার করে দিচ্ছি। আর হ্যাঁ, পরের বছর থেকে দয়া করে বাচ্চাদের কাছ থেকে কোনো রকম কোনো চাঁদা নেবেন না। আপনাদের যা টাকা দরকার হবে আপনি আমাকে বলবেন, আমি ক্রিসমাস সেলিব্রেশনটা স্পন্সর করব। কিন্তু প্রত্যেক বছর আপনাদেরকে এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে এই স্কুলে নিয়ে আসতে হবে। তারপর তাদের বিনামূল্যে জামা কাপড়, কম্বল, ক্রিসমাসের সোয়েটার, খাবার দাবার সবকিছুই দিতে হবে। বলুন, রাজি তো? তিয়াশার মা অর্থাৎ প্রিয়াঙ্কা দেবীর কথা শুনে সায়নবাবু খুবই খুশি হয়, তাই সে তার সমস্ত কথাই মেনে নেয়। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা দেবী বিল ক্লিয়ার করে দেয়। এভাবেই দীপ্তি দেবীর নাম সরিয়ে প্রিয়াঙ্কা দেবীর নাম ট্রাস্টি বোর্ডে দিয়ে দেওয়া হয়। এভাবেই সেই বছর স্কুলের ক্রিসমাস সেলিব্রেশন একেবারে অনবদ্য হয়ে ওঠে। জ্যোতি তার স্বামী বিনোদ এবং দুই মেয়ে রজনী ও জবার সঙ্গে বাস করত। বিনোদ একজন রাজমিস্ত্রি ছিল। মাঝে মধ্যে সে কাজ পেত, আবার মাঝে মধ্যে কাজ পেত না, তাই তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকতো। রজনী ও জবা দুজনই এখন ক্লাস 8-এ পড়ে। দুই মেয়ের পড়াশোনার খরচ বহন করাও বিনোদের পক্ষে খুবই মুশকিলজনক ব্যাপার হয়ে দাঁড়াতো। এরকম ভাবেই কোনো রকমে তাদের সংসার চলে যাচ্ছিল। একদিন বিনোদ বাড়িতে এসে বলে, জ্যোতি, শুনছো? আমি ভাবছি যে আমি শহরে কাজ করতে যাব। গ্রামে থেকে এভাবে আর হচ্ছে না। একদিন কাজ পাওয়া যায় তো দুদিন বসে থাকতে হয়। শহরে এরকম হয় না। শহরে সব জায়গায় বড় বড় বিল্ডিং তৈরির কাজ চলতেই থাকে। তাই শহরে যদি একবার যেতে পারি তাহলে আর কাজ নিয়ে কোনো চিন্তা থাকবে না। 12 মাসই কাজ করে টাকা ইনকাম করতে পারবো। বিনোদ পরের দিনই তার কয়েকটা বন্ধুদের সঙ্গে শহরে পৌঁছে যায়। শহরে সে নতুন কাজে জয়েন করে। 1 সপ্তাহ পরই সে বাড়িতে টাকা পাঠায়। এরকম ভাবে 1 মাস কেটে যায়। বিনোদ পরপর 4 সপ্তাহ টাকা পাঠিয়েছিল, কিন্তু তারপর থেকে বিনোদের আর কোনো রকমের খোঁজ পাওয়া যায় না। জ্যোতি অনেক চেষ্টা করেও বিনোদের কোনো রকমের সন্ধান পায় না। সে তার 2 মেয়েকে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে। হাতে একদম বেশি টাকা নেই। যা টাকা আছে এই দিয়েই কিছুদিন চালাতে হবে। এই কিছুদিনের মধ্যে আমাকে কোনো কাজও খুঁজতে হবে, না হলে আমার মেয়েরা যে না খেতে পেয়ে মারা যাবে, তার সঙ্গে সঙ্গে ওদের পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। মা, তুমি আজকে আমাদের জন্য টিফিন বানাওনি? আমরা স্কুলে টিফিন বেলায় কি খাবো? আমাদের রুটি আলু ভাজা কোথায়? আটা শেষ হয়ে গেছে রে মা, তাই আমি তোদের জন্য টিফিন বানাতে পারিনি। কিন্তু তোরা চিন্তা করিস না, আমি এখনই দোকান থেকে 2 প্যাকেট ম্যাগি কিনে নিয়ে আসছি। আমি তোদেরকে নুডলস বানিয়ে দেব, টিফিন বেলা খেয়ে নিবি, কেমন? কি, তুমি নুডলস বানাবে? ইয়ে, আমার নুডলস খেতে খুব ভালো লাগে। অনেকদিন হয়ে গেছে আমি নুডলস খাইনি। মা, আমাকে কিন্তু নুডলসটা একটু বেশি করে দেবে। কেন? তোকে বেশি দেবে কেন? মা 2 প্যাকেট ম্যাগি কিনে আনবে বলেছে। আমাদের দুজনের জন্য আলাদা আলাদা করে বানাবে আর দুজনকেই সমান সমান দেবে। এই তোরা ঝগড়া করিস না, এমনিতেই আমার মাথা ঠিক নেই। তোরা শান্ত হয়ে বস, আমি তোদের জন্য টিফিন রেডি করে দিচ্ছি। জ্যোতি দোকান থেকে 10 টাকা দিয়ে 2 প্যাকেট ম্যাগি কিনে নিয়ে আসে। জ্যোতি খুবই ভালো ম্যাগি বানাতে পারত।
সে বাড়ির কিছু সবজি দিয়ে ঝটপট নুডলস তৈরি করে ফেলে। দুই মেয়ে খুশি মনে নুডলস নিয়ে স্কুলে চলে যায়। টিফিন হতে না হতেই দুই বোন নুডলস বের করে খেতে শুরু করে। তারা তাদের বন্ধুদেরকেও নুডলস খেতে দেয়। তাদের মায়ের হাতে তৈরি নুডলস তাদের বন্ধুদের সবার খুব পছন্দ হয়। জ্যোতির কাছে বেশি টাকা না থাকায় সে পরের দিন টিফিনে তার মেয়েদেরকে আবার নুডলস তৈরি করে দেয়। আজকে রজনী ও জবার টিফিন বক্স খুলতেই রাজা নামে তাদের এক বন্ধু তাদেরকে বলে, এই রজনী আর জবা, তোরা আজকেও নুডলস নিয়ে এসেছিস? কালকে তোদের নুডলস খেয়ে খুবই ভালো লেগেছে। আর তোরা যদি কেউ আমাকে তোদের নুডলস দিস তাহলে আমি 10 টাকা দেব। এই দেখ আমার কাছে 10 টাকা আছে। দে দে নুডলস দে। রাজার কথা শুনে রজনী মনে মনে ভাবে, এক প্যাকেট ম্যাগির দাম 5 টাকা আর রাজা 10 টাকা দেবে বলছে, তাহলে তো আমি 5 টাকা লাভ করতে পারবো। হ্যাঁ রাজা, এই নে, আমি তোকে আমার নুডলসটা দিলাম, তুই এবার আমাকে 10 টাকা দে। থ্যাংক ইউ রে, সত্যি তোর মায়ের হাতের তৈরি নুডলসে জাদু আছে। যতই খাই যেন মন ভরে না। আর আমার মা একদমই নুডলস বানাতে পারে না, জানিস, খুব বাজে বানাই, খেতেই পারি না। এই জবা, আমার কাছেও 10 টাকা আছে, তুই তোর নুডলসটা আমাকে দিয়ে দে, আমিও তোকে 10 টাকা দেব। ঠিক আছে, এই নে নুডলস, তোরা মজা করে খা। আমরা তো আমাদের মায়ের হাতের তৈরি নুডলস রোজ খাই। তোরা যে আমাদেরকে টিফিন দিয়ে দিলি, তাহলে তোরা দুজনে কি খাবি? আমরা দুজনে কিছু খাবো না, আমাদের দুজনেরই পেট ভর্তি। আমরা সকালবেলা ভাত খেয়ে স্কুলে এসেছি। কি তাই তো জবা? তোরা মজা করে নুডলস খা, এসব নিয়ে তোদের কিছু ভাবতে হবে না। এভাবে রজনী ও জবা তাদের টিফিন বক্সের নুডলস তাদের বন্ধুদের কাছে বিক্রি করে দেয় এবং তারা না খেয়েই থাকে। আসলে রজনী ও জবা তাদের মায়ের কষ্ট এবং দুশ্চিন্তার কারণ খুবই ভালোভাবেই বুঝতে পারত। তাদের ছোট মাথায় নুডলস বিক্রি করে টাকা জমানোর একটা বুদ্ধি আসে। তাই তারা সেদিনের পর থেকে রোজই তাদের টিফিনের নুডলস ক্লাসের বন্ধুদের কাউকে না কাউকে বিক্রি করে দিত। এরকম ভাবে 1 মাস কেটে যায়। একদিন রজনী ও জবা তাদের মাকে 500 টাকা দিয়ে বলে, মা, এই নাও, এতে 500 টাকা আছে। তুমি আমাদের দুজনকে প্রত্যেকদিন যে নুডলস বানিয়ে দাও তো। আমাদের ক্লাসের বন্ধুরা আমাদের কাছ থেকে 10 টাকা করে নুডলস কিনে খায়। আমরা এই করে করে 1 মাসে 500 টাকা জমিয়েছি। এই টাকাটা তুমি রাখো, আমাদের সংসার খরচে কাজে লাগবে। রজনীর কথা শুনে জ্যোতি অবাক হয়ে যায়। কি, তোরা নিজেরা টিফিন না খেয়ে নুডলস বিক্রি করে 500 টাকা জমিয়েছিস? আমার হাতের নুডলস তোর বন্ধুদের যখন এতই পছন্দ, তাহলে তোরা আমাকে আগে বলতে পারতিস তো। তাহলে আমি তোদের বন্ধুদের জন্য আলাদা করে নুডলস বানিয়ে দিতাম। তোরা এরকম ভাবে না খেয়ে থাকলে কি করে হবে? তোদের তো শরীর খারাপ করবে। মা, এবার থেকে আমরা না খেয়ে থাকবো না। আমাদের ক্লাসে প্রত্যেকদিন ঝগড়া হয়। আমরা দুজনে তো রোজ মাত্র 2 টিফিন বক্স নুডলস নিয়ে যাই। ক্লাসের সবাই আমাদের কাছ থেকে নুডলস কিনতে চায়। আমরা কাকে নুডলস দেব আর কাকে দেব না এই নিয়ে চিন্তায় পড়ে যাই। তুমি 500 টাকাটা রাখো, আর এটা দিয়ে তুমি এবার থেকে আমার বন্ধুদের জন্য অনেক অনেক নুডলস বানিয়ে দেবে। তাহলে আমাদের আরো অনেক লাভ হবে। তোদের মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে বলতো? কিন্তু তোরা যে এমন করছিস, তোদের স্যার ম্যাডাম যদি জানতে পারে, তাহলে তোদের যদি বকে? বকবে কেন? আমরা তো কোনো ভুল করছি না। আর তাছাড়া আমাদের ক্লাসের কেউ কাউকে কিচ্ছু বলবে না, কারণ ওরা স্যার ম্যাডামকে কিছু বললে ওরাই তো তোমার হাতের নুডলস খেতে পারবে না। ওরা কিছুতেই তোমার হাতের তৈরি নুডলস মিস করতে চায় না। ঠিক আছে, তোরা তাহলে এবার থেকে আগে থেকে জেনে আসবি যে কজন নুডলস খেতে চায়। আমি সেই মতো নুডলস বানিয়ে দেব। এরকম ভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন রজনী ও জবা 15 প্লেট নুডলস নিয়ে স্কুলে এসেছিল। টিফিন বেলা তাদের সব নুডলস বিক্রি হয়ে যায়। এই, আমার নুডলস কোথায়? আমি যে কালকে বলেছিলাম আমি আজকে নুডলস খাবো। এ বাবা, তুই কোথায় ছিলি? তুই আগে বলবি তো। আমরা তো সব নুডলস দিয়ে দিলাম, আমাদের কাছে আর কোনো নুডলস নেই। আসলে তোর কথা মাথায় ছিল না রে। সবাই এত তাড়াহুড়ো করে না, কি বলবো তোকে। রজনীর কথা শুনে রিঙ্কি খুবই রেগে যায়। রিঙ্কি আর কিছু না বলেই সোজা ম্যাডামের কাছে চলে যায় এবং ম্যাডামকে সে রজনী ও জবার নুডলস বিক্রি করার ব্যাপারে সবটাই জানিয়ে দেয়। তাদের ক্লাসের ম্যাডাম খুবই রেগে যায়। এসব আমি কি শুনছি? তোমাদের সাহস কি করে হলো? স্কুলে এসে তোমরা নুডলস বিক্রি করার ব্যবসা করছো? স্কুলে পড়াশোনা করতে আসো নাকি ব্যবসা করতে আসো?
তোমাদের জন্য বাচ্চাদের পড়াশোনাটা নষ্ট হচ্ছে। তোমাদের পড়াশোনা করার কোনো দরকার নেই। আমি তোমাদের হেড স্যারকে বলে এখনই স্কুল থেকে বের করে দেব। মা, এমন করো না দয়া করে। এদের মায়ের হাতের তৈরি নুডলস খেতে খুবই ভালো হয়। আমিও প্রত্যেকদিন এদের কাছ থেকে নুডলস কিনে খাই। তুমি এদেরকে স্কুল থেকে বের করে দিলে আমি নুডলস কোথায় পাবো? আসলে রাজা ছিল প্রীতি ম্যাডামেরই ছেলে। প্রীতি ম্যাডাম তার নিজের স্কুলেই তার ছেলেকে ভর্তি করেছিলেন। রাজার কথা শুনে প্রীতি ম্যাডাম আরো বেশি রেগে যান। কি, তোকে না আমি বলেছিলাম বাইরের ফাস্টফুড খাবার তুই কিছু খাবি না? তুই আমার কথা না শুনে এদের কাছ থেকে নুডলস কিনে খাচ্ছিস? তুই বাড়ি চল, আজকে তোর ব্যবস্থা আমি করব, আর তার আগে আমি এদের দুজনের ব্যবস্থাটা করে ফেলি। এই বলে প্রীতি ম্যাডাম হেড স্যারের কাছে গিয়ে রজনী এবং জবার নামে কমপ্লেন করে। হেড স্যার সমস্ত কিছু জানার পর রজনী ও জবাকে স্কুল থেকে তাড়িয়ে দেয়। দুই বোন বাড়িতে এসে খুবই কান্নাকাটি করতে থাকে। জ্যোতির পক্ষে দুজনকে আবার নতুন স্কুলে ভর্তি করা সম্ভব ছিল না। জ্যোতি কি করবে কিছু বুঝতে না পেরে তাদের গ্রামের একটা বড়লোক বাড়িতে ঝিয়ের কাজ করা শুরু করে। এরকম ভাবে কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে রজনী ও জবার বাড়িতে তাদের বন্ধু রাজা সহ আরো বেশ কয়েকজন আসে। নিজের বন্ধুদের দেখতে পেয়ে দুই বোন অবাক হয়ে যায়। আমার মা তোদের কাছ থেকে নুডলস খেতে বারণ করেছে। আসলে আমার মা বাইরের কোনো ফাস্ট ফুড আমাকে খেতে দেয় না, কিন্তু আমি তোদের মায়ের হাতের নুডলস না খেয়ে থাকতে পারছি না। কিন্তু যে করেই হোক আমাকে তোদের নুডলস খেতেই হবে। স্কুলে তো আমি তোদের ডাকতে পারবো না। তোরা প্রত্যেকদিন বিকেলবেলা করে আমাদের বাড়িতে নুডলস দিয়ে আসবি, ঠিক আছে? বিকালে আমার মা বাড়িতে থাকে না। হ্যাঁ নিশ্চয়ই, এখন তো আমরা বাড়িতেই থাকি। আমরা তো আর স্কুলে যেতেও পারবো না। তোরা যখন বলবি আমরা তখনই নুডলস তোদের বাড়িতে পৌঁছে দেব। আর আমাকে প্রত্যেকদিন টিফিন বেলা স্কুলের বাইরে গিয়ে নুডলস দিয়ে আসবি। আমি টিফিন বেলা করে নুডলস খাবো। এরকম ভাবে রজনী ও জবার বন্ধুরা তাদের দুই বোনের কাছে নুডলস অর্ডার করে চলে যায়। রজনী ও জবা পরের দিন থেকে রাজা সহ আরো অন্যান্য কিছু বন্ধুদের নুডলস দিয়ে আসতে শুরু করে। এরকম ভাবেই কয়েকটা দিন কেটে যায়। একদিন রজনী বিকেল বেলা রাজাদের বাড়িতে নুডলস দিতে চায়, কিন্তু সেদিন প্রীতি ম্যাডাম বাড়িতে থাকায় রজনীকে দেখে ফেলে। সে রজনীর উপর খুবই রেগে যায় এবং রজনীকে চুরির অপবাদ দিয়ে মারধর করতে শুরু করে। তোদেরকে স্কুল থেকে তাড়িয়েছি, তাতেও তোদের শান্তি হয়নি? শেষ পর্যন্ত আমার বাড়িতে চলে এলি, চোর কোথাকার! নুডলস বিক্রি করার বাহানায় আমার বাড়ি পর্যন্ত চলে এলি, তাই না? তোদের মতো গরিবদের ভালো করেই জানা আছে 10 টাকার নুডলস বিক্রি করতে এসে 10,000 টাকা জিনিস চুরি করে নিয়ে পালাবি। ম্যাডাম, আমি কোনো জিনিস চুরি করিনি, বিশ্বাস করুন। আমি তো শুধু রাজাকে নুডলস দিতে এসেছিলাম। প্রীতি ম্যাডাম রজনীর কথা শুনে আরো রেগে যায় এবং তাকে আরো মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেদিনের পর থেকে রজনী আর কোনোদিনই রাজাদের বাড়িতে নুডলস দিতে যেত না। দেখতে দেখতে এভাবেই 1 মাস কেটে যায়। একদিন রাজা নুডলস খাওয়ার জন্য আবদার করায় প্রীতি ম্যাডাম রাজাকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে যায়। প্রীতি ম্যাডাম একটা বড় ব্যাগ নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল। সেই ব্যাগের মধ্যে অনেক টাকা পয়সা ছিল। শুধু তাই নয়, প্রীতি ম্যাডামের পরনে অনেক সোনা গহনাও ছিল। এই দেখে ওই রেস্টুরেন্টের একজন ওয়েটারের খুবই লোভ হয়। এনাকে দেখে তো খুবই মালদার পার্টি মনে হচ্ছে। এনাকে যদি কোনো রকমে অজ্ঞান করে দেওয়া যায় তাহলে ওই ব্যাগটা নিয়ে আমি উধাও হয়ে যাব। আমাকে আর এই রেস্টুরেন্টে ওয়েটারের কাজও করতে হবে না। এই বলে ওয়েটার প্রীতি ম্যাডাম ও রাজার নুডলসে ঘুমের ওষুধ মিলিয়ে দেয়। ঠিক সেই সময় সেখানে রজনী ও জবা চলে আসে। আসলে রজনী ও জবা ওই রেস্টুরেন্টে নুডলস ডেলিভারি করতে গিয়েছিল। তারা ওয়েটারকে নুডলসের মধ্যে ঘুমের ওষুধ মেশাতে দেখে ফেলেছিল। ম্যাডাম, আপনারা এই নুডলস খাবেন না। রাজা, তুইও খাবি না। ওয়েটারটা এই নুডলসে কিছু একটা মিশিয়েছে। আমরা দুজনে নিজের চোখে দেখেছি। আমাদের মনে হচ্ছে নিশ্চয়ই এই নুডলসে বিষ মেশানো হয়েছে। প্রীতি ম্যাডাম তাদের দুই বোনকে সেখানে দেখে অবাক হয়ে যায়। আরে, তোরা দুজন এখানে কি করে এলি? এত বড় রেস্টুরেন্টে ঢুকে তোরা আবার বাথরুমি করছিস? তোরা কি চাস বলতো? আমাদের পেছন ছাড়বি না, তাই তো? ম্যাডাম, আমরা এই রেস্টুরেন্টে নুডলস ডেলিভারি করতে এসেছিলাম। এই যে নুডলসটা দেখছেন, এটা আমার মা তৈরি করেছে। আমরা আরো অনেক জায়গায় নুডলসের ডেলিভারি করি। আপনি দয়া করে এই নুডলসটা খাবেন না। এতে এই ওয়েটারটা কিছু একটা মিশিয়েছে। এই মেয়ে, একদম মিথ্যা কথা বলবি না বলে দিলাম। ডেলিভারি করতে এসেছিলিস, ডেলিভারি করা তো হয়ে গেছে। এবার যা এখান থেকে, কেটে পড়। আচ্ছা, এই ওয়েটারটা এতে কিছু মিশিয়েছে, এটার প্রমাণ তুই দিতে পারবি তো? দেখি রজনী,
তুই এই নুডলসটা খা দেখি, খেয়ে দেখা কেমন পারিস, তাহলেই বুঝবো যে তোরা সত্যি কথা বলছিস। রজনী প্রমাণ দেওয়ার জন্য ঘুমের ওষুধ মিশ্রিত নুডলস খেয়ে নেয়। নুডলস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই রজনী ঘুমের মধ্যে বিভোর হয়ে পড়ে। ম্যাডাম সঙ্গে সঙ্গে ওই রেস্টুরেন্টের ম্যানেজারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। সিসিটিভি ফুটেজ থেকে ম্যাডাম জানতে পারে যে রজনী ও জবা একদম সত্যি কথাই বলছিল। প্রীতি ম্যাডাম নিজের ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। সে রজনী ও জবাকে তার বাড়িতে নিয়ে আসে এবং রজনীর জ্ঞান ফিরলে প্রীতি ম্যাডাম রজনী ও জবা সহ তাদের মায়ের কাছেও ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দে তোরা, আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি, আপনিও আমাকে ক্ষমা করে দেবেন। আমি সত্যি তোদের দুই বোনকে বুঝতে পারিনি। আমি সবসময় তোদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছি। আমি তোদেরকে আবার নতুন করে স্কুলে ভর্তি করব, আর আপনাকে আমি একটা নুডলসের দোকান তৈরি করে দেব। আজকে আপনার দুই মেয়ের জন্যই আমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। প্রীতি ম্যাডামের কথা শুনে সবাই খুবই খুশি হয়। ম্যাডাম তার কথা মতো জ্যোতিকে একটা নুডলসের দোকান তৈরি করে দেয়। রজনী ও জবাকে আবার সে নতুন করে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে। এভাবেই রজনী ও জবা তাদের মায়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।